আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মৃধা। প্রিমিয়ার ব্যাংকে থাকা হিসাব থেকে 287 কোটি টাকা তোলার চেষ্টা করেন সাবেক আওয়ামী লীগের এমপি ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলোচিত ডাক্তার HBM ইকবাল ও তার পরিবারের সদস্যরা। বনানী শাখায় থাকা তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য বেসরকারি কয়েকটা ব্যাংকে চেক জমা দেওয়া হয়। স্বাভাবিক নিয়মে এসব চেক কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে নিষ্পত্তি হয়, কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথা BFIU হস্তক্ষেপ করায় লেনদেনটি মাঝপথে আটকে যায়। BFIU জানায়, ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকলে কোনোভাবেই অর্থ উত্তোলন সম্ভব নয়। অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া সম্পন্ন হবার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত টাকা তোলার পরিকল্পনা ছিল ডাক্তার ইকবালের, কিন্তু আইন ও নজরদারির কারণে তা কার্যকর হয়নি। এ ঘটনায় ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্ব আরও একবার স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের পতনের পর গত বছর 11 নভেম্বর তাদের ব্যাংক হিসাব জব্দ করে BFIU। আর্থিক গোয়েন্দা সংস্থার নির্দেশে সব লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়। বর্তমানে প্রকাশ্যে আর দেখা যায় না ডাক্তার ইকবালকে। পরিবারের অন্য সদস্যদের অবস্থানও দেশের বাইরে বলে জানা গেছে। গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন এমন তথ্য জানাচ্ছেন আর্থিক গোয়েন্দা সংস্থার সদস্যরা। সবশেষ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের বছরের তুলনায় প্রায় $6.5 বিলিয়ন বেশি হয়েছে। বিশেষজ্ঞদের মতে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হুন্ডি নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। আগের বছর যেখানে প্রবাসী আয় ছিল কম, এবার তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বোঝা যায় রেমিটেন্স প্রবাহে হুন্ডির প্রভাব কতটা ছিল। তবে প্রশ্ন থেকে যায়, এই ধারা কতদিন স্থায়ী হবে? কারণ হুন্ডি চক্র যত দ্রুত অচল হয়েছে, প্রয়োজনে তত দ্রুতই সক্রিয় হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকার যদি অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে, শ্রমিকদের দক্ষতা বাড়াতে পারে এবং দুর্নীতির লাগাম টানতে পারে, তাহলে এই ইতিবাচক ধারা দীর্ঘস্থায়ী হবে। বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বর্তমান জনশক্তি রপ্তানির হার বজায় থাকলে রেমিটেন্স প্রবাহ খুব একটা কমবে না। তিনি মনে করেন, সরকার বদলের পর হুন্ডি কার্যত অকার্যকর হয়ে গেছে। একই সঙ্গে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রবাসীরা এখন বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধারা ধরে রাখতে হলে অর্থনীতিতে কাঠামোগত সংস্কার চালু রাখতে হবে এবং নীতির প্রয়োগে সরকারের কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তবে তারা এও মনে করছেন, নতুন সরকার সেই সক্ষমতা দেখাতে না পারলে হুন্ডির মতো অবৈধ নেটওয়ার্ক আবার মাথাচাড়া দিতে পারে, ফলে এই রেমিটেন্স প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট আগামী 2026 সালের 5 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পারমাণবিক ওয়ারহেডের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল 1550টি। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই এই সীমা অতিক্রম করতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার হুমকি তৈরি করবে। এই পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের এক ভাষণে পুরনো এই চুক্তির গুরুত্ব তুলে ধরে মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন রাশিয়ার দীর্ঘ সময়ের এই প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় আন্তর্জাতিক চাপের মুখে পুতিন এখন কৌশলী অবস্থান নিচ্ছেন। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ থামানোর চাপ রয়েছে তার উপর। এ অবস্থায় নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানো শুধু কূটনৈতিক ভারসাম্য রক্ষা নয়, বরং বৈশ্বিক পারমাণবিক উত্তেজনা কমানোর একটি বড় পদক্ষেপ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, তাই এই ধরনের চুক্তির স্থায়িত্ব শুধু তাদের জন্য নয়, বরং গোটা বিশ্বের শান্তির জন্য গুরুত্বপূর্ণ। পুতিন বলেন, রাশিয়া 2026 সালের 5 ফেব্রুয়ারির পর 1 বছর পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির শর্ত মানতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র একইভাবে না চললে রাশিয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। 2024 সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপ জুড়ে ছিল তীব্র গরম। এই সময়ে প্রাণ হারিয়েছে 62,700 জনেরও বেশি মানুষ। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে ভয়ানক এই চিত্র। গবেষণায় দেখা গেছে, মৃত্যুহার আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় 23%। ইউরোপের 32টি দেশের দৈনিক মৃত্যুর রেকর্ড বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে IS গ্লোবাল। তারা জানায়, 2022 থেকে 2024 সাল পর্যন্ত গ্রীষ্মে গরমজনিত শারীরিক জটিলতায় মারা গেছে
যাচ্ছে 1,81,000 মানুষ। শুধু গত বছরই তাপমাত্রার অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বহু মানুষ হিট স্ট্রোক, ডিহাইড্রেশন ও হৃদরোগে আক্রান্ত হন। এতে করে মৃত্যু বেড়ে যায় কয়েক গুণ। গবেষণায় দেখা যায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিলেন বয়স্ক মানুষ ও নারীরা। দক্ষিণ ইউরোপ ছিল ক্ষতির প্রধান কেন্দ্র। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানায় 2024 সালের গ্রীষ্ম ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ। তাপমাত্রা বৃদ্ধির কারণে ইউরোপের দক্ষিণাঞ্চলেই হয়েছে প্রায় 2/3 মৃত্যু। এই অঞ্চলে সুষ্ঠু তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে বলে জানায় গবেষক দল। জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি আগামী বছরগুলোতে আরও ভয়াবহ হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, অবিলম্বে সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ না নিলে ইউরোপ জুড়ে প্রাণহানি আরও বাড়বে। গরমের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে উন্নত আবহাওয়া পূর্বাভাস, জনসচেতনতা ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্ভাব্য বিজয়ী হিসেবেই যাকে ঘিরে জল্পনা ছিল, অবশেষে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটল প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি অরের জমকালো মঞ্চে। পিএসজির ফরাসি ফরওয়ার্ড উসমান দেমবেলে প্রথমবারের মতো জিতলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল ও ইংল্যান্ডের জুড বেলিংহামকে পেছনে ফেলেই শীর্ষে জায়গা করে নেন 28 বছর বয়সী দেমবেলে। তার হাতে যখন তুলে দেয়া হয় 2025 সালের ব্যালন ডি অর, তখন পুরো স্টেডিয়াম জুড়ে বাজছিল করতালি। ফুটবল বিশ্বে নতুন এক অধ্যায় রচনা করলেন এই তারকা। গত মৌসুমে দেমবেলের নৈপুণ্যই যেন তার জয়ের পথে সেরা বিজ্ঞাপন হয়ে দাঁড়ায়। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আ ও ফরাসি কাপ, 3টি শিরোপায় পিএসজির ঘরে তুলতে মুখ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল ও অ্যাসিস্টের দিক দিয়ে ছিলেন অপ্রতিরোধ্য। ফরাসি সুপার কাপে জয়সূচক একমাত্র গোলটিও আসে দেমবেলির পা থেকে, যা তাদের শিরোপা খরা কাটায়। মেসি, রোনালদোর পরবর্তী যুগে নতুন নেতৃত্বের খোঁজে থাকা ফুটবল দুনিয়া এবার স্পষ্ট করে পেল নতুন এক নাম, উসমান দেমবেলে। এবার ক্রিকেটের খবর। বিশ্বকাপের আগে 5 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই বিরতিটুকুই তাদের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অধিনায়ক নিগার সুলতানা। তারপরও মনের কোণে বিশ্বকাপের রঙিন স্বপ্ন রয়েছে নিগারের। দ্বিতীয়বারের মতো আইসিসি উইমেন্স ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রথমে কলম্বোতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর 2 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের লড়াই। আগের আসরে একমাত্র জয়ই এসেছিল পাকিস্তানের বিপক্ষে। এবারও সেই ম্যাচটিকেই গুরুত্ব দিচ্ছেন সবাই। কোচ সরওয়ার ইমরান পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বাস্তব সম্ভাবনা দেখছেন। তার মতে এই দুই দল বাংলাদেশের নাগালের মধ্যেই রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তান নারী দল উন্নতি করেছে, তবুও নিজেদের দিনে নিগাররা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বলেই বিশ্বাস তার। শক্তি, অভিজ্ঞতা ও দলগত সংহতি সবকিছুর সমন্বয়ে ভালো কিছু করার লক্ষ্যেই শ্রীলঙ্কা রওনা দিচ্ছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত নিগার ও তার দল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।